প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব হিপসোমেট্রিক কার্ভ এবং হিপসোমেট্রিক ইন্টিজার বা হিপসোমেট্রিক ইন্টিগ্রাল কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং অঙ্কন করা হয়। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের সিলেবাসে বলা আছে সার্ভে অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত 1:50,000 স্কেলের টপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে 5 মিনিট ইন্টু 5 মিনিট এক্সটেনশনের একটি জায়গা থেকে তোমাদেরকে ড্রেনেজ বেসিন দেওয়া হবে। সেই ড্রেনেজ বেসিন থেকে তোমাকে এরিয়া মেজারমেন্ট করে তারপর হিপসোমেট্রিক কার্ভ অঙ্কন করতে হবে। এমনও হতে পারে তোমাদেরকে হয়তো এরিয়ার ডেটা প্রোভাইড করে দেওয়া হলো, তোমাকে হিপসোমেট্রিক কার্ভ অঙ্কন করতে হবে। তো আমরা কিভাবে এরিয়া মেজারমেন্ট করে কাজ করতে হয় সেটা শিখে নেব, কারণ অফলাইনে পরীক্ষা হলে তোমাদের কিন্তু এরিয়া মেজারমেন্ট করেই করতে হবে। এবার দেখে নিই কি করতে হবে। ধরো এটা একটা টোপোশিটের কোনো একটি অংশ। এই অংশে দেখো 5 মিনিট ইন্টু 5 মিনিট, এখানে 25, এখানে 30, এখানে 15, এখানে 20, অর্থাৎ 5 মিনিট ইন্টু 5 মিনিট এক্সটেনশনের একটি ম্যাপ রয়েছে। এই ম্যাপটার মধ্যে একটু দেখে নাও যে এখানে এই যে বান্দু নালা লেখা আছে, এখানে দেখো অনেকগুলি দেখতে পাচ্ছি আমরা স্ট্রিম রয়েছে। এই যে স্ট্রিমগুলি রয়েছে, এই স্ট্রিমগুলি এসে মিলিত হয়ে বান্দু নালা তৈরি হয়েছে, অর্থাৎ এই উপনদীগুলি মিলিত হয়ে বান্দু নালা তৈরি হয়েছে এবং এই পাশের এই উপনদীগুলি মিলিত হয়ে সালতুরা নালা তৈরি হয়েছে। এই দুটি নালা আবার পরস্পরের সাথে গিয়ে মিশেছে সোনাই রিভারের সাথে। এছাড়া দেখো এখানে আরো দুটো আমরা উপনদী দেখতে পাচ্ছি যারা উত্তর দিকে চলে গেছে, এখানে দুটো উপনদী দেখতে পাচ্ছি যারা দক্ষিণ পশ্চিম দিকে গেছে। এবার তোমাকে এরকম একটা ম্যাপ দিয়ে বলা হলো যে তুমি বান্দুনালা রিভার বেসিনটাকে মার্ক করো। রিভার বেসিন মার্ক করার জন্যও কিন্তু মার্কস থাকে। এবার রিভার বেসিন কিভাবে মার্ক করবে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো তোমাকে যদি বান্দুনালা রিভার বেসিন বলে, আমি সবসময় বলি যে ওই রিভার বেসিনটা যেখানে রিভারটা শেষ হয়েছে, নালাটা এখানে এসে মিশেছে, তাহলে এখান থেকে তুমি এইখান থেকে পেন্সিল দিয়ে দাগ কেটে সামনের দিকে এগোবে। কত দূর যাবে না, এর যে ডালপালা অর্থাৎ উপনদীগুলি যতদূর পর্যন্ত রয়েছে সেই জায়গাটা তুমি মার্ক করে দেবে। এখান থেকে মার্ক করে এর ডালপালা এইভাবে মার্ক করে এইভাবে মার্ক করে এইভাবে করলে, এবার এটার ক্ষেত্রে যদি তোমাকে সালতুরা নালা বলে তাহলে এই জায়গাটাকে মার্ক করতে হবে। এবং আমি বলি এটা টোপোশিটে তোমার আলাদা করে মার্ক না করাই ভালো। এবং অনেক সেন্টার থেকে তোমাকে বলবে যে টোপোশিটের উপর দাগাবে না, তুমি কি করবে না, তোমাকে একটি ট্রেসিং গ্রাফ পেপার দেওয়া হয় পরীক্ষার সময়। ট্রেসিং গ্রাফ পেপার নেবে, ট্রেসিং গ্রাফ পেপারটা এর উপর রাখো। দেখো আমি দেখাচ্ছি, এই যে একটা ট্রেসিং গ্রাফ পেপার এর উপর রাখলাম। রাখার পর এর থেকেও আমি নদীগুলিকে দেখতে পাচ্ছি। এবার নদীর যে এরিয়াটা, ওর যে বেসিন এরিয়াটা, সেই বেসিন এরিয়াটাকে আমি এবার মার্ক করে দিলাম। এই দেখো এখানে দেখো আমি যেভাবে বলেছিলাম নিচ থেকে এইভাবে এলাম, এখানে খুব ভালো করে দেখো কিভাবে মার্ক করেছি। এই যে বান্দু নালাটা, তার যত উপনদী আছে অর্থাৎ এর যত ডালপালা মতো দেখতে যে অংশগুলি স্ট্রিমগুলি আমরা দেখতে পাচ্ছি, সেই স্ট্রিমগুলি তোমার এই এরিয়া ডিমার্কেশন করা এই যে এরিয়াটা তার মধ্যেই থাকবে। এবার দেখো অনেক সময় এরকম হতে পারে এই জায়গাটা হয়তো আমি মার্ক করার সময় একটু বেরিয়ে গেল, তুমি আরেকজন মার্ক করার সময় একটু উপর থেকে গেল, তাতে খুব একটা কিছু হেরফের হবে না। সেক্ষেত্রে সামান্য একটু এরিয়ার চেঞ্জ হবে, আদারওয়াইজ সব একই রকম থাকবে। এবার যদি আমাকে এই যে সালতুরা নালা বলতো, তাহলে আমার কিন্তু এই এরিয়াটা এখান থেকে গিয়ে এইখান থেকে উঠে এই পাশ থেকে এসে এইখান থেকে আবার বেঁকে যেত। কেন? কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি অন্য নদীর উপনদী রয়েছে। যখন এই দুটো উপনদী দেখতে পাবো পাশাপাশি, তখন তোমাকে কিন্তু তার মিডল পজিশন থেকে লাইনটা নিয়ে যেতে হবে। আশা করি ডিমার্কেশন করাটা বুঝলে। এবার এটা ডিমার্কেশন করার পর তুমি এখানে কি করবে, কন্টুরগুলি, যে কন্টুরগুলি তোমার এর ভেতর দিয়ে গেছে, এই নদীটার বেসিনের উপর দিয়ে গেছে, সেই কন্টুরগুলিকে তুমি নেবে। এবার দেখো তোমার মনে প্রশ্ন আসবে এখানে তো অনেক কন্টুর ছিল, তাহলে আমি কেন 300, 400, 500 নিলাম? এই ক্ষেত্রে আমি 100 ইন্টারভ্যালে কন্টুরগুলিকে নিয়েছি। কেউ 50 ইন্টারভ্যালে নিতে পারে। যদি 10 মিটার ইন্টারভ্যালের ম্যাপ হয় তবে 50 ইন্টারভ্যালে নিতে পারো, 20 মিটার হলে 100 ইন্টারভ্যালে নিতে পারো। এবার যদি কন্টুরগুলো অনেক বেশি ছাড়া থাকে সেক্ষেত্রে সবগুলি কন্টুর নিয়েও কাজ করা যায়। এক্ষেত্রে
তোমাকে কলেজ থেকে যেভাবে ডিরেকশন দেবে বা তোমার পরীক্ষার সেন্টার যেভাবে ডিরেকশন দেবে তুমি সেভাবেই কাজ করবে। এবার আরো একটা কথা বলি, এই নদীগুলিকে কিন্তু বেসিক্যালি তোমার টেস্টিং পেপারে তোলার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু বেসিন এরিয়াটাকে মার্ক করবে আর এই কন্ট্যুরগুলিকে মার্ক করবে। দেখো তাই করেছি। এবার এর ভেতর 1 সেন্টিমিটার করে বক্স করবে, অর্থাৎ ভার্টিক্যালি 1 সেন্টিমিটার, হরিজন্টালি 1 সেন্টিমিটার করবে শুধু বেসিনটুকুর মধ্যে। ব্ল্যাক পেন দিয়ে তুমি এইভাবে করে দিতে পারো বা পেন্সিল দিয়ে এইভাবে করে দিতে পারো। এটা করার উদ্দেশ্য আমাদের দেখতে হবে এরিয়া কতটা রয়েছে। এরিয়া বার করতে গেলে এই ফুল বক্স কতগুলি আসছে সেটা আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে দেখো, আগে একটা জিনিস দেখো, আমরা এই যে এরিয়াটা বার করছি, এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা কত 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, তাহলে 1 সেমি ইন্টু 1 সেমি, তাহলে কত হবে 1 স্কোয়ার সেমি, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার যদি প্রস্থ হয় তার এরিয়া কত হবে, ক্ষেত্রফল 1 গুণ 1, 1 গুণ 1 হলে 1 বর্গ সেন্টিমিটার। আমরা সেই জন্য এই যে ঘরগুলোকে যদি কাউন্ট করতে পারি তাহলে এখানে কত বর্গ সেন্টিমিটার ঘর আছে সেটা বুঝতে পারবো। এবার এটা কাউন্ট করতে গেলে তোমাকে দেখতে হবে যে যে ঘরগুলি ফুল বক্স অর্থাৎ যার কোনো পার্টিশন নেই সেই ঘরগুলিকে তুমি এখানে মার্ক করো, নাম্বারিং করো। এখানেও দেখো ফুল বক্সগুলিকে তুমি নাম্বারিং করেছো। করার পর এবার তুমি কি করবে, এই বক্সগুলিকে তুমি লিখবে। একটা জিনিস খেয়াল করো, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত থেকে কতর মধ্যে, 200 থেকে 300। কেন 200 থেকে 300? কারণ এই দিকে ঢালটা নেমেছে, এটা যদি 300 হয় নিচের কন্ট্যুরটা আছে 200, এটা যদি 500 হয় উপরের কন্ট্যুরটা হবে 600। তাহলে এই এরিয়াটা 200 থেকে 300, এই এরিয়াটা 300 থেকে 400, এটা 400 থেকে 500, এটা 500 থেকে 600। এরিয়া মেজারমেন্ট করার সময় আমরা এইভাবে লিখবো 200 থেকে 300, 200 থেকে 400, 200 থেকে 500, 200 থেকে 600। যেই 200 থেকে 300 বলবে এইটুকু এরিয়া, 200 থেকে 400 বললে এই পর্যন্ত পুরো এরিয়া, 200 থেকে 500 বললে এখান থেকে এই এরিয়াটা, 200 থেকে 600 বললে পুরো বেসিন এরিয়াটা। এবার দেখো 200 থেকে 300-র মধ্যে কোনো ফুল বক্স আছে নেই, 200 থেকে 400-র মধ্যে 6টা, 200 থেকে 500-র মধ্যে 6টা আর 10টা, মোট কটা হলো 16টা। 200 থেকে 600-র মধ্যে 16 আর এখানে একটাও নেই। এবার আমরা এটাকে কিভাবে তুলবো দেখো, টেবিল অনেকভাবে করা যেতে পারে, আমি একটা পদ্ধতিতে টেবিল দেখালাম। 3টে পদ্ধতি আরও রয়েছে, যে 3টে পদ্ধতিতে এই টেবিল করা যায় কিন্তু রেজাল্ট একই আসবে। দেখো আমি এখানে লিখলাম প্রথম টেবিল 1 ওয়ার্কশিট ফর এরিয়া মেজারমেন্ট, এটা 1 নম্বর টেবিল এরিয়া মেজারমেন্টের জন্য করছি। এখানে কি করছি, রেসপেক্টিভ কন্ট্যুর 200 থেকে 300, 200 থেকে 400, 200 থেকে 500, 200 থেকে 600। আমি দেখিয়েছিলাম 200 থেকে 300-র মধ্যে গ্রিড ছিল একটাও না, 200 থেকে 400-র মধ্যে তাহলে ওই 0 আর 6টা মিলে মোট 6টা, 200 থেকে 500-র মধ্যে 6টা আর 10টা, এই জায়গাটা আবার একটু দেখাই, এই 6টা আর এই 10টা, তাহলে 200 থেকে 500-র মধ্যে কটা হয়, 6 যোগ 10 মোট 16টা। এখানে দেখো 16টা করলাম। তারপরেরটা আর কোনো গ্রিড নেই, তাই 200 থেকে 400-র মধ্যে ওই 16টাই থাকবে, 16 যোগ 0 16। এরিয়া এখানে কিন্তু যেহেতু 1 স্কোয়ার সেন্টিমিটার গ্রিড, তাহলে 6টা যদি আমার বক্স থাকে এরিয়া হবে 6 স্কোয়ার সেমি। এটা 16 হলে এটাও 16, এটা 16 হলে এটাও 16, অর্থাৎ 1 দিয়ে গুণ করতে হবে। এবার আমরা দেখি যে জায়গা বাকি থাকলো তার এরিয়া কি করে বার করবো। এবার এই জায়গাগুলিকে যেগুলো বাদ থাকছে সেগুলোকে 0.5 করে ভিতর থেকে আর এখান থেকে কেটে কেটে দেবো, তাহলে অনেকগুলি ছোট ছোট বক্স পাবো এবং সঙ্গে সঙ্গে কাউন্ট করবো, দেখে এখানে কটা আছে, 1টা 2টো আমি ফুল বক্স পেয়েছি। এবার পরেরটার ক্ষেত্রে আমরা ঠিক এই একইভাবে দেখো এই জায়গাগুলোকে এরকম এরকম করে কেটে কেটে দিয়েছি এবং ভাগ করে দিয়েছি। তারপর আবার দেখো এই অংশগুলিকেও এরকম কেটেছি, যেগুলো ফুল বক্স শুধু তার ভিতরেই নাম্বারিং করছি। দেখো যেগুলো ফুল বক্স এই 18, 17, এইগুলো যেগুলো ফুল বক্স নয় সেটা বাদ দিয়েছি। তারপর আবার এটাও দেখো 2টো ফুল বক্স পেয়েছি। এবার আমাকে কিভাবে লিখতে হবে, ওই যে টেবিলটা করেছিলাম ওই টেবিলের 2টি অংশ ছিল, নাম্বার অফ স্কোয়ার গ্রিড, এটা এই যে গ্রিডটা আমরা এখানে করছি, দেখো এই গ্রিডগুলিকে আমরা যখন আরো অর্ধেক অর্ধেক করছি, তার মানে এখানে 0.5 আর এখানে 0.5 ইন্টু 0.5 গুণ করলে কত হয়, 0.25 হয়।
তাই এইগুলির এরিয়া হবে, এই যে গ্রিডগুলি করছি তার এরিয়া হবে 0.25। এবার আমাকে দেখে নিতে হবে যে এখানে আমরা 0.25 স্কোয়ার গ্রিড যেটা করেছি তার জন্য কটা কটা ঘর আসছে। 200 থেকে 300, মানে প্রথম যে জায়গাটা এর মধ্যে কটা পাচ্ছি, দুটো। তারপরটা 2 যোগ 18, তাহলে এখানে করলাম দ্বিতীয়টাই 2 যোগ 18 সমান 20। পরেরটা এই 20টার সাথে পরেরটায় আছে 15টা, 20 যোগ 15। তারপরেরটায় আছে লাস্টে গিয়ে দুটো, তাহলে 35 যোগ 2 37। এইভাবে আমরা এই স্কোয়ার গ্রিডগুলিকে কাউন্ট করলাম, করে এখানে এরিয়া বার করতে হবে। এরিয়া করার সময় যেহেতু আমরা জানি যে এক একটা হচ্ছে কত 0.25 স্কোয়ার সেন্টিমিটার গ্রিড, তাহলে ওই 0.25 স্কোয়ার সেন্টিমিটারের সাথে গুণ দেবো, গুণ দিলে এই মানগুলি আমরা এখানে পেয়েছি। এর সাথেও 0.25, এর সাথে 0, এইভাবে করে আমরা এই মানগুলি পেয়েছি। এবার সমস্যা হলো নাম্বার অফ 0.01 স্কোয়ার গ্রিড। এইগুলিকে কাউন্ট করা খুব মুশকিল। এগুলিকে কাউন্ট করার জন্য আমরা এখানে ডট ডট পেন দিয়ে বা পেন্সিল দিয়ে ডট ডট দিয়ে 1 2 3 এইভাবে কাউন্ট করে যেতে পারো। করে এই জায়গাগুলো এইভাবে কাউন্ট করবে, এই যে যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেগুলিকে কাউন্ট করবে। আমি সেই জায়গাগুলিকে এখানে ইয়েলো কালার দিয়ে দেখালাম, যে অংশগুলি বাদ ছিল সেটাকে তোমার এইভাবে কালার করে করে কাউন্ট করে করে যেতে হবে। এবার এইটা কাউন্ট করতে গিয়ে কিন্তু তোমার সাথে তোমার বন্ধুর একটু আধটু আলাদা হবে, সেটা নিয়ে ভাবনার কিছু নেই। এবার সেই সংখ্যাগুলিকে আগের মতোই, যেটা দেখে নেবে 200 থেকে 300-র মধ্যে কটা, 200 থেকে 400-র মধ্যে কটা, এইভাবে করে করে আসার পর সেগুলিকে 0.01 দিয়ে গুণ দেবে। কেন? কারণ ওই ঘরগুলি, একটা ঘরের মান একটুখানি দেখো, এখানে এই যে ছোট একটা ঘরের মান হচ্ছে 0.1, এখানে উপরের দিকে গেলেও 0.1, তাহলে 0.1 ইন্টু 0.1 ক্যালকুলেটারে করে দেখো, সেটা আসে 0.01। এবার এর সঙ্গে প্রত্যেকটা এইভাবে করলাম, করার পর এরিয়া বার করতে হবে। এরিয়া কিভাবে বার করব? টোটাল এরিয়া, এই এরিয়ার সাথে এরিয়া 2 সাথে এরিয়া 3, এই তিনটি যোগ দিলে এখানে নেট এরিয়া পেয়ে যাব। এবার আমরা সেইভাবে নেট এরিয়া দেখো, প্রথমটার বার করলাম, প্রথমটা এরিয়া ছিল 0, তারপর 0.50, তারপর 1.12, এটা যোগ করলাম। এইভাবে সবগুলোকে করলাম। করার পর এবার এরিয়া ইন স্কোয়ার কিমি করবো। স্কোয়ার কিমি করতে গেলে তোমাকে কি করতে হবে দেখো, আমাদের যেহেতু এখানে বলা আছে যে টোপোশিটটা 1:50,000 তাই আমরা এই জায়গাটা একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। 200 থেকে 600 এরিয়াটা ধরো এই 30 স্কোয়ার সেন্টিমিটার, এই 30 স্কোয়ার সেন্টিমিটারটাকে আমরা স্কোয়ার কিলোমিটারে করব। এটা কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখে নিই। দেখো, এখন দেখো স্কোয়ার কিমি, এখানে স্কোয়ার সেন্টিমিটারের যেটা রয়েছে এটা স্কোয়ার সেন্টিমিটার ভ্যালু 30, সেটাকে আমরা স্কোয়ার কিমিতে নিতে হবে। স্কোয়ার কিমিতে নিতে গেলে এই জায়গাটা আমরা 1 সেন্টিমিটার অন ম্যাপ সমান 0.5 কিমি অন গ্রাউন্ড। এটা কেন করলাম? যেহেতু RF আমাদের দেওয়া আছে 1:50,000, তার মানে হলো 1 সেন্টিমিটার অন ম্যাপ রিপ্রেজেন্ট 50,000 সেন্টিমিটার অন গ্রাউন্ড। এটা তোমরা জানো। তাহলে 50,000 সেন্টিমিটার মানেই হচ্ছে 0.5 কিলোমিটার। তাহলে 1 সেমি সমান 0.5 কিলোমিটার গ্রাউন্ডে, তাহলে 1 স্কোয়ার সেমি মানে পুরোটাকে আমি স্কোয়ার করে দিলাম, সমান এটা কি হবে? এটাও তাহলে স্কোয়ার করতে হবে, 0.5 কিমি হোল স্কোয়ার হবে অন গ্রাউন্ড। তাহলে এটার মানে হলো 0.25 স্কোয়ার কিমি। কিমির উপরে স্কোয়ার হলো, এখানে যেমন সেমির উপর স্কোয়ার হয়েছে। তাহলে 30 স্কোয়ার সেন্টিমিটার সমান কত হবে? এইটার সাথে 30 গুণ করে দিলে যেটা হয় তত, অর্থাৎ 7.50। আমরা এখানে বসিয়ে দিলাম 7.50। এবার সমস্ত ক্যালকুলেশনগুলি আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ এই ঘরটা করতে গেলে এখানে যে মানটা আমরা পাবো সেই মানটাকে 0.25 দিয়ে গুণ দিতে হবে। এটাকে 0.25 দিয়ে গুণ দেবে, একেও 0.25, এটাও 0.25 দিয়ে গুণ দেবে, এবং নিচে কিন্তু অবশ্যই একটা এক্সাম্পল দেখাবে। এইভাবে আমরা করলাম, সবগুলোর এরিয়া বার করলাম। এরিয়া বার করার পর এবার কি করতে হবে? এবার হিপসোমেট্রিক কার্ভের মূল টেবিলে আসবো। এটা ওয়ার্কশিট 2 ফর হিপসোমেট্রিক কার্ভ, টেবিল 2। এবার এটা দেখো, স্পেসিফিক কন্টুর হুইচ এনক্লোজ দ্য বেসিন এরিয়া অ্যান্ড অ্যাভাভ।
এই যে কথাটা বলেছি বেসিন মানে সেই কন্টুরের উপরে যে এরিয়াটা রয়েছে বেসিনের সেটা বার করতে হবে। তাই আমরা এখানে মনে করে দেখো আমাদের এখানে দেখো বেসিনে কিন্তু কন্টুর আছে 300 400 500, কিন্তু আমি টেবিলে করেছি কত 200 300 400 500 600। এটা কেন করলাম? এই এরিয়াটা 200 অ্যাবাব, এই এরিয়াটা 300 অ্যাবাব, এই এরিয়াটা 400 অ্যাবাব, এই এরিয়াটা 500 অ্যাবাব, তারপরেও একটা এরিয়া রয়েছে যেটা 600 অ্যান্ড অ্যাবাব, কিন্তু 600 অ্যান্ড অ্যাবাব এখানে থাকবে না। যেহেতু 500 অ্যাবাব এরিয়াটা 600 এর নিচে রয়েছে তাই আমরা 600টা টেবিলে মেনশন করছি শুধু। কিন্তু লক্ষ্য করো 200 অ্যাভাবে একটা এরিয়া আছে, 300 অ্যাভাবে একটা এরিয়া আছে, 400 অ্যাভাবে একটা এরিয়া আছে, 500-র উপরও একটা এরিয়া আছে, 600-র উপর কোনো এরিয়া বেসিনের ভিতর নেই। তাই এখানে কিন্তু আমরা 600 সোজা 0 লিখেছি। এবার 500 400 300 200 এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো আমরা আগের টেবিল থেকে পরপর লিখে দেব। এই এরিয়াটা এই এরিয়াটা এই এরিয়াটা, এখানে যা যা পেয়েছি সেগুলিকে আমরা এখানে পরপর লিখে যাব। 500 অ্যাভাব কত, 400 অ্যাভাব কত, 300 অ্যাভাব, 200 অ্যাভাব। ভালো করে বোঝো, 200 অ্যাভাব মানে পুরো বেসিনটা হবে, 300 অ্যাভাব মানে 200 থেকে 300-র মধ্যে যেটা সেটা বাদ যাবে, তাহলে এই পর্যন্ত হয়। এইভাবে করে আমরা এরিয়াগুলি লিখলাম। লেখার পর রিলেটিভ হাইট করব। রিলেটিভ হাইট মানে আমাদের দেখতে হবে লোয়েস্ট কন্টুরটা থেকে সবগুলোকে মাইনাস করতে হবে। তাহলে লোয়েস্ট আছে 200, 600 থেকে 200 মাইনাস করলাম, 500 থেকে 200 মাইনাস করলাম, 400 থেকে 200, 300 থেকে 200, 200 থেকে 200, এইভাবে মাইনাস করে করে এখানে বসিয়ে গেছি। এবার এর মধ্যে ম্যাক্সিমাম কত 400। এবার আমাকে এখানে লিখতে হবে এ বাই এ কোনগুলো, এইগুলো এ বাই এ এইটা, তাহলে এইটা থেকে এটাকে ভাগ দিয়ে এখানে বসাবো, এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে এখানে বসাবো, এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে এইভাবে বসালাম। আর এইচ বাই এইচ মানে এইটাকে এটা দিয়ে ভাগ দেবো, এটাকে এটা দিয়ে ভাগ দেবো, এইভাবে বসিয়ে যাব। বসানোর পর দেখো এই মানগুলি আমি এখানে বসিয়ে দিলাম প্রত্যেকটার। বসানোর পর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো হিপসোমেট্রিক ইন্টিগ্রাল বার করবো। এটা করার ক্ষেত্রে এই টেবিলে যে আমরা xi আর yi এর যে ভ্যালুটা পেয়েছি সেটাকে আমরা আলাদা টেবিলে তুলে নিচ্ছি। লিখেছি টেবিল 3 ওয়ার্কশিট ফর হিপসোমেট্রিক ইন্টিগ্রাল বা ইন্টিজার। এখানে আমরা এটা তোলার পর এই কলামটা করতে হবে। এটাতে কি আছে xi ইন্টু yi প্লাস yi প্লাস 1 মানে এই xi-টার সাথে গুণ হবে y এর পরেরটা, অর্থাৎ xi এর সোজা যেটা আছে তার পরেরটা। কিরকম বিষয়টা দেখো, এইভাবে কোনাকুনি গুণ করতে হবে। এইভাবে কোনাকুনি গুণ করে এবার তুমি লিখবে কোথায়, এই ঘরে না এই ঘরে, সেটা একটা কনফিউশন। সেটা লেখার জন্য দেখো আমি দেখিয়ে দিয়েছি। এটার সাথে এটা গুণ করে এখানে বসাও, এটার সাথে এটা গুণ করে এখানে, এটার সাথে এটা গুণ করে এখানে, এটার সাথে এটা গুণ করে এখানে বসাও। আশা করি বুঝতে পারলে। এবার দ্বিতীয়টা দেখো yi ইন্টু xi প্লাস y1, তাহলে এটা yi, xi প্লাস 1 মানে দ্বিতীয় xi-টা, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। বসাবে কিভাবে, এটার সাথে এটা গুণ করে এই সোজা চলে আসবে, এর সাথে একে গুণ করে এই সোজা, এইভাবে করে গুণ করে করে বসিয়ে দাও ভ্যালুগুলি। ভ্যালুগুলি বসানোর পর এদেরকে সামেশন করো, এর সামেশন এর সামেশন। এবার হিপসোমেট্রিক ইন্টিগ্রালের ফর্মুলা হলো সামেশন xi ইন্টু yi প্লাস 1 ডিফারেন্সিয়েট সামেশন yi ইন্টু xi প্লাস 1 বাই 2। এই যে ডিফারেন্সিয়েট কথার মানে হলো দুটোর পার্থক্য। এর মানে হলো তুমি ধরো এটা ছোট এটা বড়, তাহলে তুমি এইটা মাইনাস এটা করবে তো, তাহলে মাইনাসে ভ্যালু আসবে, সেটা করবে না। তুমি কি করবে, যেটা বড় এই ডিফারেন্সিয়েট চিহ্নটা দেখো একটু বাঁকানোর মতো, যেটা বড় বড়টা থেকে ছোটটাকে মাইনাস করবে, তাহলে বড়টা থেকে ছোটটাকে মাইনাস করলে বাই 2 করলে এই ভ্যালুটা তুমি পাচ্ছ। এবার এই ভ্যালুটা কি কাজে লাগবে, এই ভ্যালুটার ক্ষেত্রে যদি হিপসোমেট্রিক ইন্টিগ্রালের মান 0.35 এর কম হয় তাহলে বুঝতে হবে ওল্ড স্টেজে আছে, যদি 0.35 থেকে 0.6 হয় ম্যাচিওর, 0.6 এর যদি বেশি হয় তাহলে ইয়ং স্টেজে আছে। তাহলে আমরা এটাকে কোন স্টেজ ধরবো, ম্যাচিওর স্টেজ। এইটা বোঝার জন্য এই কাজটুকু। এবার ড্রয়িং করতে হবে। ড্রয়িং এর ক্ষেত্রে দেখো আমরা নিচের দিকে 1 সেন্টিমিটার সমান 0.1 করে করে করব, কারণ এরিয়া রেশিও ম্যাক্সিমাম সবসময় 1ই হবে এবং হাইট রেশিও ম্যাক্সিমাম সবসময় 1 হবে। এবার আমরা টেবিল থেকে একটু ভ্যালুগুলো দেখে নিই। আমরা দেখো এখানে xi এর মান 0, তার সোজা কত আছে 1, তাহলে আমরা এখানে 0-র সোজা 1 প্লট করলাম। এবার আবার দেখব দ্বিতীয়টা, xi কত আছে 0.05, তার সোজা বসাতে হবে কত 0.75,
তাহলে 0.05 এর সোজা 0.75, এটা লক্ষ্য করো, 0.05 এর সোজা 0.75 বসিয়ে দিলাম। তারপরেরটা কত রয়েছে দেখো, তারপরেরটা রয়েছে 0.4, তার সোজা হচ্ছে 0.5, তাহলে এখানে 0.4 মানে হচ্ছে এটা 0.4, তার সোজা 0.5। তারপর দেখো এরপর রয়েছে 0.95 এর সোজা 0.25, তাহলে 0.95 মানে এই পজিশন, তার সোজা 0.25 এখানে বসছে। আর একদম লাস্টেরটাই যাও, দেখো এটা 1 এর সোজা 0, তাহলে এই 1 এর সোজা 0 প্লট করলাম। এবার এদেরকে আমরা হাত দিয়ে স্মুথলি জয়েন করব। তা হাত দিয়ে আমরা এখানে স্মুথলি এদেরকে জয়েন করে দিলাম। হাত দিয়ে স্মুথলি জয়েন করার পর এখানে লিখলাম হিপসোমেট্রিক ইন্টিগ্রাল, ভ্যালুটা কত পেয়েছি সেটা। এখানে হাইট রেশিও, এখানে এরিয়া রেশিও, এখানে একটা অবজার্ভ পয়েন্ট বলে এগুলিকে লেখো, হিপসোমেট্রিক কার্ভ লেখো। এই হিপসোমেট্রিকের কার্ভের কালার নিয়ে অনেকে জিজ্ঞাসা করে। দেখো হিপসোমেট্রিক কার্ভটা কিন্তু আমরা এখানে রিলিফের বেসিসে করছি, যদিও রিভার বেসিন ধরে অনেকে এটা ব্লু করতে চায়, তবে এটা ব্রাউন করাটাই উচিত, যেহেতু আমরা রিলিফের বেসিসে কাজটা করছি। এটা আমরা করলাম। আর এখানে ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল লিখলাম, উপরে একটা হেডিং করলে, এবং ক্যালকুলেশন মেথডটা হ্যানন লুই 1935 সালে অনুসৃত মেথড, তাই এটা তুমি একটু লিখে দাও আফটার হ্যানন লুই। আশা করি বুঝতে পারলে। এবার তুমি একটা ইন্টারপ্রিটেশন করো, ইন্টারপ্রিটেশনে লিখবে হিপসোমেট্রিক কার্ভ কাকে বলে, কি কারণে এটি তৈরি করা হয়, কি বোঝা যায়, এবং এই যে কাজটি তুমি করেছো সেই কাজ থেকে তুমি কি বুঝতে পারলে, এই নদীটি এখন কোন পর্যায়ে রয়েছে, কত % ভূমি এখানে ইরোটেড হয়েছে, কত % ভূমি ইরোটেড হতে বাদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি তুমি এখানে ব্যাখ্যা করে দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। ফার্স্ট ইয়ারের অন্যান্য বিষয়, টপোশিটের অন্যান্য বিষয় নিয়ে বোঝার জন্য কিভাবে প্রোফাইল লাগবে, কিভাবে সুপার ইম্পোজ প্রোফাইল লাগবে, কিভাবে তোমরা রিলেটিভ রিলিফ করবে, অ্যাভারেজ স্লোপ করবে, ক্লাইনোমিটারের কিভাবে ডেটা নিতে হয়, কাজ করতে হয়, ইত্যাদি দেখার জন্য চ্যানেলে সাথে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।